আজকের এই আধুনিক যুগে আমাদের উপার্জনের সিংহভাগ অর্থ ঠিক কোন চোরাবালিতে হারিয়ে যাচ্ছে তা কি আমরা কখনো হিসেব করে দেখেছি? নমস্কার, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে। বর্তমান সময়ে আমাদের দেশে প্রতিনিয়ত নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম যেভাবে আকাশ ছুঁয়েছে, তার চেয়েও নিঃশব্দে অথচ দ্রুত গতিতে বৃদ্ধি পেয়ে চলেছে সাধারণ মানুষের ওপর কর বা ট্যাক্সের বোঝা। ভারতের কর ব্যবস্থার এই ধারাবাহিক ও ব্যাপক পরিবর্তন দেশের প্রত্যেকটি নাগরিকের পকেট এবং জীবনযাত্রার মানকে গভীরভাবে প্রভাবিত করছে। আমরা যদি বিগত কয়েক বছরের অর্থনৈতিক পরিসংখ্যান এবং সরকারি বাজেটের দিকে লক্ষ্য করি, তবে দেখতে পাব যে ভারতের সামগ্রিক কর সংগ্রহে এক অভূতপূর্ব ও রেকর্ড সৃষ্টিকারী বৃদ্ধি ঘটেছে। প্রত্যক্ষ কর অর্থাৎ ইনকাম ট্যাক্স বা কর্পোরেট ট্যাক্স যেমন বেড়েছে, ঠিক তেমনই সাধারণ মানুষের প্রতিদিনের জীবনের সাথে যুক্ত পরোক্ষ কর, বিশেষ করে গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স বা জিএসটি সংগ্রহ প্রতি মাসে নতুন নতুন রেকর্ড স্পর্শ করছে। সরকারি তথ্য অনুযায়ী প্রতি মাসে জিএসটি সংগ্রহের পরিমাণ এখন 2.25 লক্ষ কোটি থেকে শুরু করে 2.5 লক্ষ কোটি টাকার কাছাকাছি পৌঁছাচ্ছে। এই বিশাল অঙ্কের রাজস্ব বৃদ্ধি আপাতদৃষ্টিতে দেশের পরিকাঠামোগত উন্নয়ন এবং অর্থনৈতিক অগ্রগতিকে নির্দেশ করলেও এর পেছনে লুকিয়ে থাকা মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণীর নীরব আর্তনাদকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। কর বৃদ্ধির এই প্রবণতাকে বুঝতে হলে আমাদের প্রত্যক্ষ এবং পরোক্ষ করের গভীর বিশ্লেষণ করা অত্যন্ত প্রয়োজন। একজন সাধারণ চাকুরিজীবী যখন মাস শেষে তার পরিশ্রমের বেতন পান, তখন প্রথমেই তার আয়ের একটি বড় অংশ কেটে নেওয়া হয় আয়কর বা ডাইরেক্ট ট্যাক্স হিসাবে। যদিও নতুন কর কাঠামোয় কিছু ক্ষেত্রে স্ল্যাবের পরিবর্তন করে স্বস্তি দেওয়ার দাবি করা হয়েছে, তবুও ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির বাজারে মানুষের প্রকৃত সঞ্চয় মারাত্মকভাবে হ্রাস পেয়েছে। এর চেয়েও বড় বিপত্তি তৈরি করে পরোক্ষ কর বা ইনডাইরেক্ট ট্যাক্স, যা দেশের দরিদ্রতম ব্যক্তিটি থেকেও সমহারে আদায় করা হয়। আপনি একটি ছোট সাবান কিনুন, প্যাকেটজাত খাদ্য সামগ্রী কিনুন, কিংবা জীবনের অতি প্রয়োজনীয় ওষুধ, সবকিছুর ওপরেই 5% থেকে শুরু করে 28% পর্যন্ত জিএসটির বোঝা চেপে রয়েছে। এর ফলে একজন সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থের একটা বিশাল অংশ পরোক্ষ কর দিতেই শেষ হয়ে যাচ্ছে। আগে যেখানে মানুষ আয়ের একটি বড় অংশ ভবিষ্যতে আপদ বিপদের জন্য সঞ্চয় করতে পারতেন, এখন সেখানে করের এই বেড়াজালে পড়ে মানুষের জীবন ধারণের খরচই দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে। এই ট্যাক্স বৃদ্ধির প্রভাব কেবল দৈনন্দিন কেনাকাটাতেই সীমাবদ্ধ নেই, বরং এটি দেশের শিক্ষা, স্বাস্থ্য এবং আবাসন খাতের মতো মৌলিক চাহিদার ক্ষেত্রেও থাবা বসিয়েছে। উচ্চশিক্ষার খরচ আজ করের কারণে সাধারণ পরিবারের নাগালের বাইরে চলে যাচ্ছে। একই অবস্থা চিকিৎসা ক্ষেত্রেও। বেসরকারি হাসপাতালের বিল এবং জীবনদায়ী ওষুধের ওপর করের বোঝা অসুস্থ মানুষের পরিবারকে সর্বশান্ত করে দিচ্ছে। যুব সমাজের জন্য একটি নিজস্ব বাড়ি বা ফ্ল্যাট কেনা আজ এক দুরূহ স্বপ্ন হয়ে দাঁড়িয়েছে, কারণ সম্পত্তি কেনাবেচার ওপর স্ট্যাম্প ডিউটি, রেজিস্ট্রেশন চার্জ এবং নির্মাণ সামগ্রীর ওপর চড়া জিএসটি আবাসন খাতের খরচকে বিপুলভাবে বাড়িয়ে দিয়েছে। এর সাথে যুক্ত হয়েছে জ্বালানি তেল অর্থাৎ পেট্রোল ও ডিজেলের ওপর অতিরিক্ত শুল্ক এবং সেস বা উপকর। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কম থাকলেও অভ্যন্তরীণ বাজারে করের হার চড়া থাকার কারণে সাধারণ মানুষকে জ্বালানি কিনতে হচ্ছে চড়া দামে। আর জ্বালানির এই মূল্যবৃদ্ধি সরাসরি পরিবহন খরচ বাড়িয়ে দিচ্ছে, যার চেইন রিঅ্যাকশন বা ধারাবাহিক প্রভাবে প্রতিটি কাঁচা বাজার ও নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। অনেকেই প্রশ্ন তুলতে পারেন যে একটি দেশের সার্বিক উন্নয়ন, রাস্তাঘাট, হাইওয়ে, এক্সপ্রেসওয়ে এবং ডিজিটাল পরিকাঠামো গড়ে তোলার জন্য সরকারের এই বিপুল পরিমাণ রাজস্বের প্রয়োজন রয়েছে। এই যুক্তি আংশিক সত্য হলেও করের এই সুষম বণ্টন এবং কর আদায়ের প্রক্রিয়াটি কতটা ন্যায়সঙ্গত তা নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন থেকে যায়। ভারতে মোট জনসংখ্যার তুলনায় আয়করদাতার সংখ্যা অত্যন্ত নগণ্য। মুষ্টিমেয় কিছু সৎ করদাতা এবং বেতনভোগী কর্মচারীদের ওপরেই প্রত্যক্ষ করের সমস্ত চাপ এসে পড়ে। অন্যদিকে প্রভাবশালী বড় ব্যবসায়ী এবং কর্পোরেট সেক্টর প্রায়শই নানা আইনি ফাঁকফোকর ও সরকারি ছাড়ের সুবিধা নিয়ে করের বোঝা থেকে আংশিক মুক্তি পেয়ে যায়। ফলে দেশের কর ব্যবস্থার সিংহভাগ চাপ এসে পড়ে মধ্যবিত্ত চাকুরিজীবী এবং ক্ষুদ্র ব্যবসায়ীদের ওপর, যারা না পারেন কর ফাঁকি দিতে আর না পারেন এই বর্ধিত খরচের সাথে তাল মিলিয়ে নিজেদের আয় বাড়াতে। করের এই ধারাবাহিক বৃদ্ধি দেশের অর্থনৈতিক বৈষম্যকে আরও তীব্র করে তুলছে, যেখানে ধনীদের সম্পদ আরও দ্রুত গতিতে বাড়ছে এবং মধ্যবিত্তরা ক্রমশ নিম্ন মধ্যবিত্ত বা দরিদ্র শ্রেণীর দিকে ধাবিত হচ্ছে। ভারতের এই ক্রমবর্ধমান কর ব্যবস্থার আরেকটি অন্ধকার দিক হল সঞ্চয়ের ওপর কর এবং বিনিয়োগের ওপর বাড়তি শুল্ক।
সাধারণ মানুষ নিজেদের ভবিষ্যৎ বা বার্ধক্যের কথা চিন্তা করে যে সমস্ত সঞ্চয় প্রকল্প বা মিউচুয়াল ফান্ডে টাকা বিনিয়োগ করেন, সেখানেও এখন সিকিউরিটিজ ট্রানজ্যাকশন ট্যাক্স এবং ক্যাপিটাল গেইনস ট্যাক্সের মতো নতুন নতুন করের বোঝা চাপানো হচ্ছে। এমনকি ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের ওপরেও কর কাটার নিয়ম সাধারণ প্রবীণ নাগরিকদের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। এই ধরনের কর নীতি মানুষকে সঞ্চয় করার মানসিকতা থেকে বিচ্যুত করছে, যা দীর্ঘমেয়াদে দেশের অভ্যন্তরীণ অর্থনীতির স্থায়িত্বের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ হতে পারে। যখন একজন নাগরিকের উপার্জনের বড় অংশ ট্যাক্স দিতেই শেষ হয়ে যায়, তখন বাজারে তার খরচ করার ক্ষমতা বা ডিসপোজেবল ইনকাম কমে যায়। মানুষের হাতে খরচের টাকা না থাকলে বাজারে পণ্যের চাহিদা কমবে, আর চাহিদা কমলে দেশের শিল্পোৎপাদন এবং কর্মসংস্থানে মন্থরতা দেখা দেবে, যা সামগ্রিকভাবে দেশের জিডিপি বৃদ্ধির গতিকে শ্লথ করে দিতে পারে। পরিশেষে বলা যায়, কর আদায় করা যে কোনো কল্যাণকামী সরকারের স্বাভাবিক প্রক্রিয়া হতে পারে, কিন্তু সেই করের বোঝা যেন সাধারণ মানুষের পিঠ ভেঙে না দেয়, তা নিশ্চিত করাও সরকারের অন্যতম প্রধান দায়িত্ব। ভারতের এই ট্যাক্স বৃদ্ধির ধারা যদি এভাবেই অপরিকল্পিতভাবে চলতে থাকে, তবে দেশের অর্থনৈতিক মেরুদণ্ড হিসেবে পরিচিত মধ্যবিত্ত সমাজ একদিন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। কর কাঠামোর সরলীকরণ, করের পরিধি বৃদ্ধি করে কর ফাঁকি রোধ করা এবং সাধারণ মানুষের ওপর থেকে পরোক্ষ করের বোঝা কমানোই হতে পারে এই সংকটের একমাত্র টেকসই সমাধান। দেশের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অর্থনৈতিক পরিস্থিতি, করের চুলচেরা বিশ্লেষণ এবং সাধারণ মানুষের অধিকার সম্পর্কিত এমন নানা তথ্য সমৃদ্ধ বিষয় নিয়মিত সহজ ভাষায় উপলব্ধি করতে সর্বদা আমাদের পাশে থাকুন, আর চোখ রাখতে ভুলবেন না আপনাদের নিজস্ব ও অত্যন্ত প্রিয় এডুভাইব স্টুডিওর পর্দায়।